তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আন্ডারে ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বেসিক্যালি ইংলিশ মেজর, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই পড়ছো। খুব শীঘ্রই তোমাদের এক্সাম শিডিউলের নোটিশ দিয়ে দেবে এবং আশা করব তোমাদের প্রত্যেকটা যে পোর্শনস রয়েছে তোমাদের সিলেবাসে কমপ্লিট হয়ে গেছে। ওকে, এবং আজকে আমি তোমাদের সঙ্গে 2 মার্কসের কিছু কোয়েশ্চেন্স আমি আলোচনা করব এবং তোমাদের সঙ্গে আমি সাজেশনস, মানে যেটা 2 মার্কস, 5 মার্কস অ্যান্ড 10 মার্কস প্রত্যেকটা পোর্শনস আমি কমপ্লিট করে দিয়েছি বা আপলোড আমি দিয়ে দিয়েছি। যদি অ্যান্সার পেতে সমস্যা হচ্ছে তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে তোমাদের বলেছিলাম। এবং তোমরা যেহেতু ছোটো রয়েছো, মানে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে উঠলে যারা আমার সঙ্গে অনলাইনে কানেক্ট হবে ভাবছো, তারা এই নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? অবভিয়াসলি সেটা আমি আমাদের অনলাইন প্রসিডিওর তোমাদের এক্সামের শেষে আমি ইউটিউবে ডিসকাস করব। দেখো, আমরা বলেছিলাম না আমাদের অনলাইন ক্লাস একেবারে কংক্রিট অনলাইন ক্লাস থাকে, খুব দায়িত্ব সহকারে পড়ানো হয়। তুমি কেন আমার সঙ্গে কানেক্ট হবে, তার জন্য আমি কিছু মার্কশিট তোমাদের দেখাতে চাইবো, যেটা ফোর্থ সেমিস্টারে প্রত্যেকটা দেখানো পসিবল নয়, কারণ অনেক হিউজ স্টুডেন্ট রয়েছে। সেখান থেকে আমি কিছু মার্কশিট দেখাচ্ছি। কেন ওরা এত ভালো রেজাল্ট করেছে? ফার্স্ট অফ অল, ওদের 2 মার্কস জোর দেওয়া হয়, নোটস প্রোভাইড করা হয়, অ্যান্ড 5 মার্কস অ্যান্ড 10 মার্কস এভরিথিং, এবং সাজেশান যে প্রোভাইড করা হয় এটা কমন থাকে। শুধু এটার ওপর নয়, যে সিলেবাসটা তোমাদের প্রোভাইড করা হয়েছে আমরা কিন্তু লাইন ধরে ধরে সেগুলোকে পড়াই। ওকে, আর ডেফিনেটলি সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে, সেটা আমিও জানি, বাট ওদের মার্কশিট দেয়নি। মার্কশিট দিলে ওই মার্কশিটগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। দেখো, ফোর্থ সেমিস্টারে নাম্বার পেয়েছে, দেখো তুমি দেখতে পাচ্ছ এখানটাতে 8.62, মানে 80%-এর উপর নাম্বার পেয়েছে। দেন দেখো একটা মার্কশিট, ওখানে 8.00। নেক্সট দেখো 7.31, অ্যান্ড দেখো 7.77, অ্যান্ড অলসো প্রত্যেকটা দেখাতে গেলে সময় চলে যাবে। 7.77 অলসো, অ্যান্ড অলসো 7.62। মানে যেটা আমি বলতে চাইছি, যে মার্কস ক্যারি করা কোনো ডিফিকাল্ট টাস্ক নয়, তোমাকে কিন্তু সঠিক ওয়ে তোমাকে বাঁচতে হবে। তুমি 2 মার্কস, যেটা তোমাদের যথেষ্ট ইম্পর্ট্যান্ট মার্কস তোলার জন্য, এই জায়গাটা কি তুমি ভালো করে প্রোভাইড তুমি পেয়েছো বা তুমি পড়েছো খাতায় লিখে লিখে? এটা কিন্তু তোমাদের দায়িত্ব সহকারে করে নেওয়া উচিত ছিল। 5 মার্কস, 10 মার্কস সবাই দিয়ে দেবে। ওকে, এবং লাইন ধরে ধরে তুমি কি টপিকগুলো পড়েছো, বা তোমাদের যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যে পার্ট ছিল ওগুলো কি তুমি খাতায় সাজিয়ে সাজিয়ে লিখেছো? সো এগুলো কিন্তু ডিমান্ড করছে, যেগুলো আমাদের অনলাইন ক্লাসে কিন্তু প্রোভাইড করা হয়ে থাকে। ফার্স্ট, আমি আর বেশি কিছু কথা বলছি না, কিছু মার্কশিট তোমাদের দেখিয়ে দিলাম। ওকে, তোমরা কেন ব্যাচ নেবে? ডেফিনেটলি তোমাদের কিছু কোয়ারিজ থাকতে পারে, যে যেহেতু অনলাইন ব্যাচ, এখানে পড়া নাও হতে পারে এরকম ভাবছো। আমি তার জন্য মার্কশিটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ওকে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করবো, আচ্ছা কোয়েশ্চেনটা উঠে গেছে, কোয়েশ্চেনটা কেমন হবে এখানটাতে, আচ্ছা বলে দিচ্ছি। রাইট এ 4 নোভেলিস্ট অফ ভিক্টোরিয়ান এরা অ্যান্ড দেয়ার ওয়ার্কস। তোমাকে তাহলে লিখতে হবে এখানে অ্যান্সারটা। তোমাকে 4জন ভিক্টোরিয়ান ওমেন নোভেলিস্টের কথা জিজ্ঞেস করছে অ্যান্ড দেয়ার ওয়ার্কস। ফার্স্ট তুমি লিখবে চার্লোটি বন্টি বা শার্লট বন্টি, তিনি লিখেছিলেন জেন এরে, অ্যান্ড এমিলি ব্রন্টি ওদারিং হাইটস, জর্জ ইলিয়েট মিডল মার্চ, অ্যান্ড এলিজাবেথ গ্যাস্কেল নর্থ অ্যান্ড সাউথ। ঠিক আছে, দিলে তুমি 4-এ 4 পেয়ে যাবে। খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, গিভ দ্য নেম অফ এনি 4 নোভেল বাই ওয়াল্টার স্কট। ফার্স্ট লিখবে ইভানহো, ডেটগুলো মেনশনস করবে, 1819, রব রয় 1817, ওয়েভারলে 1814, দ্য হার্ট অফ মিলোথিয়ান 1818। ওকে, খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, এটা কিন্তু এসেছিলো পরীক্ষাতে, বলে দিচ্ছি। ওকে, এগুলো কিন্তু আমরা পিডিএফ ধরে ধরে ওদের কিন্তু 40খানা অ্যান্সার আমি প্রোভাইড করেছি, এবং তোমাদের সঙ্গে সাজেশানটা প্রোভাইড করেছি, ওখান থেকেই আসবে। ওকে, থার্ড দেখো, মেনশন এনি 2 মেজর ফিচার্স অফ অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি। 2 মেজর ফিচার্স অফ অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডিজ আর, ফার্স্ট, মকিং ইমোশনাল এক্সেসেস. Anti-sentimental comedy often satirizes or mocks the excessive emotionalism typically found in sentimental comedies, portraying the character who are overly dramatic or melodramatic in their emotions and reactions. And second, irony and cynicism. Okay, these comedies use irony, cynicism to challenge idealized notions of love, virtue, and morality, presenting characters who may be more self-interested or flawed rather than purely good or virtuous. ওকে, এবং এটাই হচ্ছে যে অ্যান্টি সেন্টিমেন্টাল কমেডি, যেটা কিন্তু রেস্টোরেশনস পিরিয়ডের ব্যাকআপ থেকে উঠে এসেছিল। এই জায়গাটা তোমাকে বলেছিলাম একটু লেন্দি ওয়েতে কোয়েশ্চেন্সগুলো দেখতে। ওকে, নেক্সট কোয়েশ্চেন্স, হোয়েন ডিড রেস্টোরেশন টেক্স প্লেস অ্যান্ড হোয়াট ওয়াজ রেস্টোর।
এই কোয়েশ্চেন্সগুলো বেসিক্যালি 2 মার্কসের যেগুলো ইম্পর্টেন্ট হচ্ছে, আমি কিন্তু এমনি সাজেশান ফরওয়ার্ড করিনি, আমি লাস্ট 10 ইয়ার্সের সাজেশান বা কোয়েশ্চেন্স পেপার দেখে এবং কিছু কোয়েশ্চেন্স নিয়ে আমি কিন্তু সাজেশানটা প্রোভাইড করেছি। এটা তোমাকে বুঝতে হবে, এবং ব্যাচের ছেলেদের ওগুলো কিন্তু 2-3 মাস আগে থেকেই প্রোভাইড করা হয়েছে। তোমাদের সুবিধার জন্য এগুলো জাস্ট একবার করে দেখে নাও, এগুলো কিন্তু তোমাদের অনেক আগে করে নেওয়া উচিত ছিল। এখানেই কিন্তু তুমি বুঝতে পারছো যে কোন জায়গাটা তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য, তুমি কোন জায়গাটা তুমি চুজ করবে। ওকে, সেকেন্ড সেমিস্টারে এটাই বলা তোমাদেরকে। ওকে, হোয়েন ডিড রেস্টোরেশন টেক প্লেস অ্যান্ড হোয়াট ওয়াজ রেস্টোর? দ্য রেস্টোরেশনস ইন ইংল্যান্ড হিস্ট্রি refers to the re-establishment of monarchy in England in 1066, which saw the return of the King Charles II to throne after the flight of Commonwealth led by Oliver Cromwell. Essentially, the monarchy was restored to power following a period without a king. মানে বুঝতে পারছো, রেস্টোরেশন মানে আমি একটা সোজা কথা বলে দিই, রিইনস্টলড। ওকে, তুমি কোনো তোমার অ্যাপ রয়েছে, সাপোজ ধরে নাও তোমার একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ রয়েছে ইনস্টাগ্রাম, তোমার সেটা ইউজ হচ্ছে না, পরীক্ষার জন্য তুমি কী করলে সেটা আনইনস্টল করে দিলে। ঠিক আছে, পরীক্ষার পরে তুমি কী করছো, সেটা আবার ফিরিয়ে নিয়ে আসছো প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নিচ্ছ। তেমনভাবে ইংল্যান্ডে এমন ব্যাপারটি হয়েছিল যে চার্লস দ্য ফার্স্ট যখন তিনি সিংহাসনে বসেছিলেন মোনার্কি, ওকে, তাকে তিনি সরিয়ে দেওয়া হয়েছিল অলিভার ক্রমওয়েলের দ্বারা, মানে পিউরিটিয়ান। ওকে, তিনি ছিলেন। এখানে কিছু স্টোরি রয়েছে, এখানে আমি যাচ্ছি না, আমি ফ্রি ব্যাচে তোমাদের সঙ্গেও ডিসকাস করে দিয়েছি এগুলো। দেন অলিভার ক্রমওয়েল যে রুলটা নিয়ে এসেছিলেন ইংল্যান্ডে, যেটা খুব ডিফিকাল্ট। ওকে, তিনি ইংল্যান্ডকে একবারে হার্ড অ্যান্ড ফাস্ট রুলে তিনি বেঁধে দিয়েছিলেন। ওই জন্য ইংল্যান্ডের মানুষ একেবারে মানে দম বন্ধ পরিস্থিতি হয়ে যাচ্ছিল। ওই জন্য কী হয়েছে, চার্লস দ্য সেকেন্ড, যে ওর বাবাকে যখন বিহেডেড করে দেওয়া হয় চার্লস দ্য ফার্স্টকে, এবং রেস্টোরেশন মোনার্কির পতন ঘটে যায়, অলিভার ক্রমওয়েল সিংহাসনে চলে যায়, তখন এই যে তার যে রুলস ইংল্যান্ডের মানুষ সহ্য করতে পারছিল না, তার জন্য কার সঙ্গে কন্ট্যাক্ট করেছিল, চার্লস দ্য সেকেন্ডকে। ওকে, এবং ওনার সঙ্গে ইংল্যান্ডের মানুষ ছিলেন, ওরা ফিরে এসে কী করেছে, অলিভার ক্রমওয়েল মারা যায় এবং সিংহাসনে আরোহণ করে। তাহলে কি হলো, একটা দীর্ঘকালীন সময় জুড়ে, দীর্ঘকালীন বলবো না, খুব অল্পই সময় জুড়ে অলিভার ক্রমওয়েল পিউরিটিয়ান যে রুল তিনি চালিয়েছিলেন সেগুলোকে ডিলিট করে আবার সেই যে মোনার্কি ও রাজতন্ত্র ফিরিয়ে এসেছিল চার্লস দ্য টুয়ের হাত ধরে। এটাকেই বলা হয় রেস্টোরেশনস। ওকে, যেটা ঘটেছিল কিন্তু 1600। So the name of the author of the Origin of Species, in which year was it published? Charles Darwin was the author of the most celebrated book, The Origin of Species, and the work was published in 1859. এটা খুব ইম্পর্টেন্ট, কারণ দেখো এটা ভিক্টোরিয়ান এজ। এই যে চার্লস ডারউইনের যে বইটা রয়েছে দ্য অরিজিন অফ স্পেসিস, আমরা ভিক্টোরিয়ান সেন্টিমেন্ট আমরা জেনেছি, এখানে ভিক্টোরিয়ান ডিলেমা বলে একটা ব্যাপার রয়েছে, বা ভিক্টোরিয়ান কনফ্লিক্ট রয়েছে। কিসের জন্য, কী কনফ্লিক্ট রয়েছে, সায়েন্স ভার্সেস গড। ফার্স্ট এটা বোঝাই আমি, ভিক্টোরিয়ানের আগে থেকে যে এজগুলো এসেছিল দীর্ঘকালীন জুড়ে, এটা কি বলা হয়েছিল, তো এখানে কি বলা হয়েছিল, তো দেখো এখানে বলা হয়েছিল যে মানুষ, ওকে, বা হিউম্যান বিইং যেটা অরিজিনাল হচ্ছে সেটা কি দিয়ে হচ্ছে, মানে গড আমাদেরকে পাঠাচ্ছে, এটা একটা ধারণা ছিল সবার ক্ষেত্রে। দেন আমরা দেখব যে এই যে অরিজিন অফ স্পেসিস যখন বইটা লেখা হলো তখন কি হয়েছে, তখন এখানে দেখানো হয়েছে যে বায়োলজিক্যাল সিস্টেমের মধ্য দিয়েই কিন্তু মানুষের বিবর্তন হয়েছে। তো তাহলে দেখো সায়েন্সের একটা ডেভেলপ ঘটছে। তো তাহলে দীর্ঘকালীন সময় জুড়ে যে গডের ওপর ফেইথ ছিল কিছু মানুষের, যে গড আমাদের অরিজিনেট করছে, অ্যান্ড সেকেন্ডলি আমরা কি দেখতে পেলাম, অরিজিন অফ স্পেসিস সেই যে আইডিয়াটা ভেঙে দিচ্ছে। তো তাহলে ভিক্টোরিয়ান যে ডিলেমা, ওকে, যে কনফ্লিক্টে জন্ম দিয়েছিল সায়েন্স ভার্সেস গড। অ্যান্ড নেক্সট এখানে কি হয়েছিল, ইন্ডাস্ট্রি ডেভেলপ করেছিল, মানে সায়েন্সের ডেভেলপ করেছিল, দ্যাট মিনস এখানে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছিল ইংল্যান্ড জুড়ে। তো ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হলে কি হবে, একটা মিডিল ক্লাস উঠে যাবে, মানে আপার ক্লাস, এবং পুয়ার ক্লাসের জন্ম দেবে, এবং কনফ্লিক্টে জন্ম দিয়েছিল আপার ক্লাস ভার্সাস তোমার পুয়ার ক্লাস। এই যে কনফ্লিক্টগুলো তোমাকে মনে রাখতে হবে, এই জন্য কিন্তু এই বইটা খুব ইম্পর্ট্যান্ট। তোমরা জেনে রাখো, এটা 2 মার্কসের জন্য ইম্পর্ট্যান্ট। এটা চার্লস ডারউইন লিখেছিলেন এবং পাবলিশড হয়েছিল 1859। নেক্সট কোয়েশ্চেন, দ্য নেম অফ দ্য অথর অফ দ্য ওয়েস্টল্যান্ড, ইন হুইচ ইয়ার ওয়াজ ইট পাবলিশড? ওকে, T.S. Eliot wrote the poem The Wasteland and published in 1922. 7 দেখো,
when and where did the Oxford movement begin and who did begin it? Okay, the Oxford movement began in 1833 and it actually started by John Cabell, the professor of poetry at Oxford. Next questions, when did Georgian poetry flourish and name two Georgian poets. দেখো Georgian poetry flourished in the beginning of the 20th century. Robert Bruce and W.H. Davies are the two important major figures relating to Georgian poets. Next questions, name three novels by Thomas Hardy. এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। Three remarkable novels by Thomas Hardy are The Far from the Madding Crowd, The Return of the Natives and The Mayor of the Castle Breeze. Okay, next questions, name of the two plays by Thomas Kidd. Okay, Thomas Kidd is noted for his famous tragedy, The Spanish Tragedy, and that was written about 1585 and he is also supposed to be the of the whole old Hamlet's play. এটাই লিখবে। নেক্সট দেখো 11, who was the England's first printer and in which year did he set up the first printing press in England? The introductions of the printing in England was the achievement of the William Castens and এটা ক্যাস্টেন্সি তিনি প্রথম এটা প্রেসটা এস্টাবলিশ করেছিলেন and who set his printing press in England in 1576. ওকে, এগুলো আগে থেকে পড়তে দিলে ইজি থাকতো কিন্তু। and significance of the year 1642 and 1660, এই যে রেস্টোরেশন রিলেটেড ব্যাপারগুলো বললাম এই জায়গাটা রয়েছে, তোমরা একটু দেখে নাও এটা। নেক্সট কোয়েশ্চেন, নেম of the two 18th century periodicals, the Tatler, the Spectator, the Review, the Examiner, এগুলো তোমাকে জানতে হবে। নেক্সট শেষ কোয়েশ্চেনে আজকে চলে যাব, ট্রু ট্র্যাজেডিজ বাই বেন জনসন। টু ওয়েল নোন ট্র্যাজেডিজ বাই বেন জনসন আর সিজনাস, হিজ ফল অ্যান্ড হিজ কনস্পিরেসি। ঠিক আছে, আর আমি কিছু কোয়েশ্চেন্স আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, 2 মার্কসের কোয়েশ্চেন অনেক আগে, 1 মাস আগে থেকে, সেগুলো দেখে নেওয়া বাঞ্ছনীয়। ঠিক আছে, যতটা আমি হেল্প করতে পারি তোমাদের করছি। এই 2 মার্কসের কোয়েশ্চেন্সগুলো কিন্তু বাবা নাম্বারসের ভ্যারি করবে, এটা তোমাকে বুঝতে হবে। 10 মার্কসের কোয়েশ্চেন সবাই যে যেখানে পড়ছে সবাইকেই প্রোভাইড করা হয়েছে এবং সেটা লেগেও যাবে, কিন্তু 5 and 2 এর খেলা এখানে, এবং এগুলোকে কিন্তু তোমাকে ভালো করে পড়তে হবে, এটাই কিন্তু ব্যাপার রয়েছে। আদারওয়াইজ কিন্তু তুমি কখনোই স্কোর করতে পারবে না। যারা 80%-এর উপরে পেয়েছে তারা কিন্তু যথেষ্টভাবে গাইডেন্সকে ফলো করেছে এবং তারা কিন্তু পেয়েছে। আদারওয়াইজ 80% স্কোর করা পসিবল না, এবং তোমাদের ক্ষেত্রে কিন্তু খুব ইজি ব্যাপার রয়েছে, কারণ তোমরা একটা পেপারে পরীক্ষা দিচ্ছ মেজর 1, কিন্তু আগে যে সিলেবাস ছিল ওদের 2টো পেপার থাকতো, সেই জায়গা থেকে তোমরা কিন্তু খুব লাকি। এগুলো বুঝে তোমাদের কিন্তু পড়াশোনাটা করে নেওয়া অত্যন্ত উচিত ছিল। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, আমি ভয় দেখাচ্ছি না, তোমরা পড়ো, সাজেশানটা কমপ্লিট করো। আমি বলছি তো কোনো কোয়েশ্চেন সাজেশানের বাইরে থেকে আসবে না।